অ্যারোমেটিক যৌগ সম্পর্কে প্রথমে আমরা যে ধারণাগুলো অর্জন করেছিলাম সেটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি। হাইড্রোকার্বনের প্রাথমিক ধারণা থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন এবং অ্যালিফেটিক হাইড্রোকার্বনের পার্থক্য করে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে চিনেছি। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে সবচেয়ে সহজ উদাহরণ আমরা নিয়েছিলাম বেনজিন। বেনজিন ছাড়াও কিছু অ্যারোমেটিক যৌগ আমরা পড়েছিলাম। দেন বেনজিনের গঠন, বেনজিনের সম্পর্কে কিছু আলোচনা আমরা করেছিলাম। এরপরে অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য, অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলোকে বলা হয় অ্যারোমেটিসিটি। অ্যারোমেটিক যৌগের যে ভৌত এবং রাসায়নিক, বিশেষ করে রাসায়নিক ধর্মগুলো পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। এরপরে বিশেষ করে যে বিষয়টিকে আমরা হাইলাইট করেছিলাম সেটা হচ্ছে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের জন্য এবং বেনজিনের কিছু জাতকের জন্য ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া, এবং এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন এখানে দ্রুত বিক্রিয়া হয় না, প্রতিস্থাপন বিক্রিয়া হয়, এবং প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে হয় সে বিষয়গুলো। দেন যখন একাধিক প্রতিস্থাপক এসে যুক্ত হয় তখন বহু প্রতিস্থাপন বিক্রিয়া বলে সেটা। একাধিক প্রতিস্থাপকগুলো কিভাবে সেখানে কাজ করছে, অর্থাৎ প্রথম প্রতিস্থাপকের সাপেক্ষে দ্বিতীয় প্রতিস্থাপকটি কোথায় কিভাবে যুক্ত হচ্ছে সে বিষয়টি আমরা বলেছিলাম। অর্থাৎ বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী গ্রুপ, এবং এই সমস্ত গ্রুপের উপস্থিতির কারণে দ্বিতীয় প্রতিস্থাপকটি অর্থ অথবা প্যারা পজিশনে যুক্ত হয় অথবা মেটা পজিশনে যুক্ত হয়, এই বিষয়টি আমরা করেছিলাম। এবং সবশেষে কিছু বেনজিন জাতক প্রস্তুতি এবং তাদের বিক্রিয়া, এই পর্যন্ত আমাদের মোটামুটি পড়া হয়েছে। এর পরের ক্লাসগুলোতে আমরা হাইড্রোকার্বনের পরিবর্তে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ নিয়ে পড়ব। আর আগে এই ক্লাসগুলো থেকে আমি তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেব। তাহলে প্রথমে আমরা একটু অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পর্কে জেনে নিই। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূল বিষয়টি হচ্ছে হাকেল নিয়ম। হাকেল নিয়ম থেকে আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে কোন সমতলীয় চাকরিক যোগের চক্রে, সমতলীয় চাকরিক যোগের চক্রে যদি 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকে বা সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, এবং সেক্ষেত্রে এন এর মান যদি শূন্য অথবা পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটাকে বলা হয় অ্যারোমেটিক যৌগ। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ শর্ত। এরপরে কিছু বৈশিষ্ট্য ছিল। আমরা এখানে একটা উদাহরণ নিয়েছি ন্যাপথলিন। এখন ন্যাপথলিন একটি অ্যারোমেটিক যৌগ কিনা সেটা যদি আমরা যাচাই করতে চাই তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, অ্যারোমেটিক যৌগের জন্য যে শর্ত, হাকেলের যে শর্ত, সেই শর্ত পূরণ করছে কিনা সেটা আমরা চেক করব। তো এখানে দেখা যাচ্ছে 5টি পাই বন্ধন আছে, 5টি হচ্ছে পাই বন্ধন। তাহলে পাই ইলেকট্রন থাকবে 5 × 2 অর্থাৎ 10টি। এখন হাকেলের নিয়ম অনুযায়ী 4n+2 সমান যদি আমরা 10 বসাই তাহলে n এর মান আমরা পাই 2, যা একটি পূর্ণ সংখ্যা। সুতরাং ন্যাপথলিন অবশ্যই একটি অ্যারোমেটিক যৌগ। আমরা যদি বেনজিন নিয়ে হিসাব করি তাহলে বেনজিনের হাকেল সংখ্যা হচ্ছে 6, 3টি পাই বন্ধন 6, সেই হিসাবে এটি একটি অ্যারোমেটিক যৌগ। বেনজিন এবং ন্যাপথলিন দেখতে একই রকম, অর্থাৎ ন্যাপথলিনের মধ্যেও 2টি বেনজিন চক্র আছে বলে দেখা যাচ্ছে। কিন্তু এমন কিছু অ্যারোমেটিক যৌগ আছে যার ভেতরে বেনজিন কাঠামো নাই, এগুলোকে আমরা বলি নন বেনজিনয়েড অ্যারোমেটিক স্ট্রাকচার। যেমন সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন। এই ক্যাটায়নের মধ্যে একটু খেয়াল করি আমরা, একটা মাত্র পাই বন্ধন আছে। এই একটা পাই বন্ধনের ইলেকট্রন, এটাকে যদি আমরা 1 নাম্বার কার্বন বলি, এটাকে 2 নাম্বার কার্বন বলি, আর এটাকে 3 নাম্বার কার্বন বলি। 3 নাম্বার কার্বনের উপরে মূলত পজিটিভ চার্জ, এটা এখানে সংকেত লেখার সময় হাইড্রোজেনের উপরে লেখা হলেও মূলত এই পজিটিভ চার্জটা আছে কার্বনের উপর। এই পজিটিভ চার্জ থাকার কারণে 1 এবং 2 এর মধ্যে যে পাই ইলেকট্রনটা আছে সেই পাই ইলেকট্রনটা সঞ্চরিত হতে পারে, অর্থাৎ এখান থেকে এখানে যেতে পারে, দেন এখান থেকে এখানে আসতে পারে, এভাবে সঞ্চরিত হতে পারে।
তাহলে সঞ্চরণশীল পাই ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2। একটা পাই বন্ধনে 2টি ইলেকট্রন আছে। তাহলে 4n + 2 সমান যদি হয় 2, n এর মান হয় 0। n এর মান 0, এটিও ভাগের সূত্রকে সমর্থন করে। সুতরাং সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন এই যৌগটি একটি অ্যারোমেটিক যৌগ, যদিও বেনজিনের কাঠামোর সাথে এর কোনো সাদৃশ্য নেই, একেবারে ডিফারেন্ট লুক। অনুরূপভাবে এটা যেমন ক্যাটায়ন, অ্যানায়ন আছে, সাইক্লোপেন্টাডাইইনাইল অ্যানায়ন। এই জায়গাটায় যদিও দেখা যাচ্ছে যে পাই বন্ধন 2টা, কিন্তু পাই বন্ধন 2টা হলেও এখানে যে ঋণাত্মক চার্জ, এই যে ঋণাত্মক চার্জ, এটা মূলত কার্বনের উপরে আছে, অর্থাৎ কার্বনের উপরে সঞ্চরণের সক্ষম 2টা ইলেকট্রন আছে। তাহলে 2টা পাই বন্ধন প্লাস একটা লোন পেয়ার ইলেকট্রন মিলায়ে পাই ইলেকট্রন হচ্ছে 6টি। অর্থাৎ 4n + 2 সমান যদি আমরা 6 বসাই, তাহলে n এর মান পাচ্ছি 1। n এর মান 1, এটি একটি ভাকেল সংখ্যা। সুতরাং সাইক্লোপেন্টাডাইনাইল অ্যানায়ন এটিও অ্যারোমেটিক যৌগ। তার মানে প্রথমটা আমি নিয়েছি বেনজিন, আর শেষেরটা আমি নিয়েছি বেনজিনের জাতক বা বেনজিন চক্রধারী একটা ভিন্ন যৌগ। তাহলে বেনজিন এবং বেনজিন চক্রধারী যৌগগুলো যেমন অ্যারোমেটিক, আবার বেনজিন চক্র ছাড়াও অ্যারোমেটিক যৌগ হতে পারে যদি হাকল নিয়ম মেনে চলে। এই বিষয়টিকে দিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং মাথায় রাখতে হবে। বেনজিন সম্পর্কে একটি তথ্য হচ্ছে, আঠারোশো 1825 সালে, এটা জাস্ট বেনজিন সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিচ্ছে, মাইকেল ফ্যারাডে প্রথম বেনজিন আইসোলেট করেছিলেন। পরবর্তীতে 1834 সালে মিৎসার্লিস প্রথম বেনজিন এই নামটি ব্যবহার করেন। এরপর আস্তে আস্তে বেনজিনের রসায়ন ডেভেলপ হয়েছে। তো বেনজিনের গঠনের মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে এক্ষেত্রে 6টি কার্বন প্রত্যেকেই একটি করে একক বন্ধন দ্বারা যুক্ত আছে, এবং তাদের মধ্যে আবার পাই বন্ধন আছে। প্রতিটি কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন সিগমা বন্ধনে যুক্ত আছে। এখন প্রতিটি কার্বনের sp2 অরবিটাল সংকরণ ঘটে। এখানে sp2 যে 3টি অরবিটাল, সেই 3টি অরবিটাল এখানে সরল রেখা দ্বারা দেখা যায়। প্রতিটি কার্বনের সাথে একটা করে পাই পি অরবিটাল অসংকরিত অবস্থায় থেকে যায়। অসংকরিত পি অরবিটালটি পরবর্তীতে আবার পাই বন্ধন গঠন করে, কিন্তু এই পাই বন্ধনটি এক স্থানে স্থির না থেকে বরং চলাচল করতে থাকে। এখানে যেরকম আঁকা হয়েছে, কিছুক্ষণ পরে আবার এটি ভেঙে, অর্থাৎ উপরেরটা ভেঙে আবার ডান পাশে হয়ে যেতে পারে। স্যার সাউন্ড আসতেছে স্যার। ডান পাশেরটা ভেঙে আবার নিচের দিকে চলে আসতে পারে, আবার বাম পাশেরটা ভেঙে উপরের দিকে হতে পারে। অর্থাৎ একটা জায়গায় পাই বন্ধন আছে, সেটা ভেঙে আবার পরের কার্বনে, সেখান থেকে ভেঙে আবার পরের কার্বনে, এইভাবে পাই ইলেকট্রন গুলা ক্রমাগত সঞ্চরণশীল অবস্থায় আছে। তার মানে এই 6টি কার্বন মিলে একটা কন্টিনিউয়াস পাই ইলেকট্রন, চলাচলকারী পাই ইলেকট্রন। এবং এটা যেমন কার্বন কার্বন সিগমা বন্ধন তলের উপরেও থাকতে পারে, এমনকি এটা কার্বন কার্বন সিগমা বন্ধন তলের নিচের দিকেও থাকতে পারে। ইলেকট্রন গুলো এরকম একটি মেঘের মতো বিস্তার করে থাকতে পারে, যেখানে ইলেকট্রন গুলো সবসময় ঘুরছে। তাই বেনজিনকে তার রাসায়নিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে একটা অনন্য মাত্রা দিয়েছে, যে অন্যান্য অনেক যৌগের চাইতে বেনজিন এবং বেনজিনের অ্যারোমেটিক যৌগগুলোর
বৈশিষ্ট্য স্বতন্ত্র। এই স্বাতন্ত্র বিষয়টা যদি আমরা বুঝে যাই, তো আমাদের পরবর্তী অধ্যায়গুলো, পরবর্তী টপিকগুলো বুঝতে খুবই সহজ হবে। এটা দেখো। আচ্ছা, তাহলে আমরা বেনজিনের গঠন সম্পর্কে মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখন বেনজিনের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার, যেটাকে আমরা বলি অ্যারোমেটিসিটি। অর্থাৎ অ্যারোমেটিক যৌগ যে বিশেষ বৈশিষ্ট্যমূলক ধর্ম প্রদর্শন করে সেটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। ক্লাসে যে বিষয়গুলো শিখেছিলাম সেটা হচ্ছে যে প্রথমত হাকেল নিয়মটা, অর্থাৎ 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকা যেখানে n এর মান 0 অথবা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। দ্বিতীয় হচ্ছে অ্যারোমেটিক যৌগের গঠন সবসময় সমতলীয় হবে। অ্যারোমেটিক যৌগের গঠন সবসময় সমতলীয় হবে। এই বৈশিষ্ট্যগুলো আমরা একটু মাথায় রাখতে পারি এখানে। 4n+2 সঞ্চরণ ইলেকট্রন থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সমতলীয় গঠন হবে, ফলে থাকবে সবগুলো পরমাণু। থার্ড যে বিষয়টা, এটা অসম্পৃক্ত, অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, বাট সেই অসম্পৃক্ততা অ্যালকিন বা অ্যালকাইনের মতো না। তার মানে অসম্পৃক্ত যৌগ সাধারণত ইলেকট্রন আকর্ষী দ্রুত বিক্রিয়া দেয়, কিন্তু এখানে বিক্রিয়া না হয়ে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। এই জন্য এটাকে আমি বলছি বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এই বিষয়টা এরপরে যেটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা, ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। এই চারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 4n+2 সংখ্যক সঞ্চয়নশীল ইলেকট্রন থাকে, সমতলীয় গঠন হয়, বিশেষ ধরনের অসম্পৃক্ততা প্রদর্শন করে এবং ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। আরেকটা বিষয় এখানে আনা যেতে পারে, সেটা হচ্ছে যে প্রতিটি সদস্যই sp2 সংকরিত অবস্থায় থাকে। যতগুলো পরমাণু এখানে অংশগ্রহণ করবে প্রতিটি পরমাণুতে sp অরবিটাল সংকরণ পাওয়া যাবে, sp2। এই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য বা অ্যারোমেটিসিটি। বিস্তারিত ব্যাখ্যা আছে, যে ব্যাখ্যাগুলো অতীতে ক্লাসে পড়া হয়েছে বা এখন একটু আমরা বই থেকে পড়ি বা রিমাইন্ড করে নিই। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেই বিষয়টা আমি এই জায়গা থেকে অ্যারোমেটিসিটি থেকে কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা আছে কিনা। এখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, এটাও আমরা বিগত ক্লাসগুলোতে খুব মনোযোগ দিয়ে শিখেছিলাম, যেখানে বেনজিন বা বেনজিনের জাতক দিয়ে আমরা উদাহরণ নিয়েছিলাম। এর সাথে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল নিজে হতে পারে ধনাত্মক আধানযুক্ত অথবা ইলেকট্রন ঘাটতি আছে এরকম অণু, বেনজিনকে আক্রমণ করবে। ফলটা হবে এই, একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। পরবর্তীতে সেই সিগমা কমপ্লেক্সটা আবার পুনর্বিন্যস্ত হয়ে বা একটা পরমাণুকে ত্যাগ করার মাধ্যমে চূড়ান্ত উৎপাদ অর্থাৎ প্রতিস্থাপিত বেনজিন গঠন করবে। এটা ছিল আমাদের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ হিসাবে তোমরা কতগুলো বিক্রিয়া একটু মনোযোগ দিয়ে পড়বে, মাথায় রাখবে। সেটা হচ্ছে হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন অর্থাৎ হ্যালোজেন যুক্ত করা। সেটা হতে পারে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অর্থাৎ ক্লোরিনেশন, ব্রোমিনেশন বা আয়োডিনেশনও হতে পারে, তবে ক্লোরিনেশনটা আমরা বেশি করে থাকি। এরপর নাইট্রেশন, নাইট্রেশন নাইট্রেশন বলতে NO2 নাইট্রো মূলক যুক্ত হয়, গাঢ় নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে বিক্রিয়াটা হতে থাকে। এরপরে সালফোনেশন, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় সালফোনিক অ্যাসিড গঠন করে, অর্থাৎ HSO4- এটা প্রতিস্থাপিত হয়। এরপরে থাকবে অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন বলতে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, যেখানে অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করার সময় অ্যালকাইল মূলক
বেনজিন বলয়ে যুক্ত হয়। এছাড়া ছিল অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন বলতে অ্যাসাইল ক্লোরাইড অর্থাৎ ইথানোইল হ্যালাইড, ইথানোইল হ্যালাইড CH3, ইথানোইল ক্লোরাইডের সাথে বিক্রিয়ার সময় ইথানোইল মূলকটুকু, ইথানোইল মূলক বলতে এই যে হ্যালোজেন বাদ দিলে যে মূলকটুকু, এইটুকুকে ইথানোইল মূলক বলে, অথবা এইটারই নাম অ্যাসাইল মূলক। দুটো নামই সঠিক। এই ইথানোইল মূলক যুক্ত হওয়া অথবা অ্যাসাইল মূলক যুক্ত হওয়ার বিক্রিয়াকে বলা হয় অ্যাসাইলেশন। তো এই বিক্রিয়াগুলো আমাদেরকে ভালোভাবে শিখতে হবে, কিভাবে হচ্ছে সেটা বুঝতে হবে, প্লাস বিক্রিয়া সমীকরণগুলো কয়েকবার খাতায় লিখে আমরা একটু মুখস্থ করে নিতে পারি, যাতে আমাদের একাডেমিক পারপাসে পরীক্ষার জন্য এটা আমাদের উপকারে আসবে। এই হচ্ছে মোটামুটি ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ার আউটলাইন। এখন বেনজিন বলয়ে বহু প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হয়েছিল, যেখানে মূল আলোচ্য বিষয় ছিল হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী এবং নিষ্ক্রিয়কারী যে গ্রুপের ব্যবহার। বলয় সক্রিয়কারী মূলক, এটা ছিল একটা বিষয়। আর একটা ছিল বলয় নিষ্ক্রিয়কারী মূলক, বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক। তো যারা বেনজিন বলয়ে ইলেকট্রন দিতে পারে তাদেরকে আমরা বলি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক, যেমন OH অ্যালকোহলিক ফেনোলিক মূলক, NH2 অ্যামিনো মূলক, তারপরে অ্যালকাইল মূলক, এরকম কিছু মূলক যারা বেনজিনের দিকে ইলেকট্রন ঠেলে দেয়, বইতে আছে বিষয়গুলো, তাদেরকে আমরা বলি সক্রিয়কারী মূলক। আর যারা ইলেকট্রন টেনে নেয়, যেমন NO2 COH অ্যালডিহাইড মূলক, এরকম কিছু মূলক, তাদেরকে বলা হয় নিষ্ক্রিয়কারী মূলক। স্বাভাবিকভাবে সক্রিয়কারী মূলকগুলো হয়ে থাকে অর্থ প্যারা নির্দেশক, অর্থাৎ এরা অর্থ এবং প্যারা অবস্থানে পরবর্তী প্রতিস্থাপন বিক্রিয়াকে নির্দেশ করে, সেজন্য এদেরকে বলা হয় অর্থ প্যারা নির্দেশক। যারা নিষ্ক্রিয়কারী হয়, নরমালি পরবর্তী প্রতিস্থাপন বিক্রিয়া এরা মেটা পজিশনে নির্দেশ করে, এই জন্য এদেরকে বলা হয় মেটা নির্দেশক। এটা গেল হচ্ছে স্বাভাবিক অবস্থা। এক্ষেত্রে একটা বিশেষ ঘটনা আছে যেটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে হ্যালোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি, বিশেষ করে ক্লোরিনের নিয়ে যদি আমরা বলি, এটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী মূলক, কিন্তু এটি বেনজিনের অর্থ প্যারা নির্দেশক। এর কারণ হচ্ছে হ্যালোজেন একই সাথে দুই রকম ধর্ম প্রদর্শন করে। হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে অনেক বেশি থাকে। এই কারণে ক্লোরিন সিগমা বন্ধনের ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, যেটাকে আমরা বলি নেগেটিভ ইন্ডাকটিভ ইফেক্ট বা ঋণাত্মক আবেশীয় ফল। আবার বেনজিনের দিকে ক্লোরিনের যে মুক্ত জোড় ইলেকট্রনগুলো আছে সেগুলো আবার ঠেলে দেয়, এই বিষয়টিকে আমরা বলি ধনাত্মক মেসোমারিক ফল। ধনাত্মক মেসোমারিক ফল এবং ঋণাত্মক আবেশীয় ফল, এই দুই ধরনের ফলের প্রভাবে দেখা যায় যে এটা মোটের উপর ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, বাট সামান্য যে ইলেকট্রন ঘনত্ব পাওয়া যায় সেটা 2, 4 এবং 6 নম্বর পজিশনে পাওয়া যায়। তাই ক্লোরোবেনজিনের সক্রিয়তা মূল বেনজিনের চেয়ে কম, তবে এটি প্রতিস্থাপন বিক্রিয়ার সময় অর্থ প্যারা অবস্থানে পরবর্তী প্রতিস্থাপন নির্দেশ করে। আরেকটি ব্যতিক্রম জনিত বিষয় আছে, সেটা হচ্ছে অ্যানিলিন বা অ্যামিনো বেনজিন। অ্যামিনো বেনজিনের অ্যামিনো মূলক তো অর্থ প্যারা নির্দেশক, স্বাভাবিকভাবে এটা ঠিক আছে, অন্যান্য সকল বিক্রিয়ার সাথে ঠিক আছে, তবে শুধুমাত্র নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ার সময়, অর্থাৎ নাইট্রেশন বিক্রিয়ার সময় এটা মেটা প্রোডাক্ট তৈরি করে।
এটার একটা আলাদা ব্যাখ্যা আছে, সে ব্যাখ্যাটা হ্যাঁ চাইলে দিয়ে দেওয়া যায়। আসলে আমরা একটু দেখে নিই যে কেন অ্যানিলিনের ক্ষেত্রে আমরা মেটা প্রতিস্থাপিত উৎপাদ পাচ্ছি। অ্যানিলিন যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন এক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়া হওয়ার আগে অম্লক্ষার প্রশমন বিক্রিয়া ঘটে। নাইট্রিক অ্যাসিড এখানে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে আর অ্যামিনোগুলোতে মুক্তজোড় ইলেকট্রন আছে। এটা থাকার কারণে এই হাইড্রোজেনটি নাইট্রোজেনের সাথে যুক্ত হয় হয়ে অ্যানিলিনিয়াম নাইট্রেট তৈরি হয়। NH3 হয়ে এটা ধনাত্মক আধান, NO3 হয়ে ঋণাত্মক আধান, লবণ তৈরি করে। এই লবণে যে নাইট্রোজেনের উপর যে ধনাত্মক আধানযুক্ত যে ক্যাটায়ন তৈরি হচ্ছে, এই ক্যাটায়ন ফর্ম থাকার কারণে এটি এখন হয়ে যায় বেনজিন বলাই নিষ্ক্রিয়কারী গ্রুপ। মূল অ্যামিন ছিল সক্রিয়কারী গ্রুপ, কিন্তু এখন এই পজিটিভ চার্জের কারণে এটা হয়ে যায় নিষ্ক্রিয়কারী গ্রুপ। এই কারণে এর পরবর্তী বিক্রিয়া যখন সামনে এগোয় তখন আমরা পাই মেটা প্রতিস্থাপিত যৌগ, অর্থাৎ এই NH3 প্লাস আয়নের সাথে যখন পুনরায় নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে তখন আমরা পাই মেটা নাইট্রো অ্যানিলিনিয়াম। এখানে NH3 প্লাসই থেকে যায়, মেটা অবস্থানে NO2 প্রবেশ করে। এটাকে আবার আর্দ্র বিশ্লেষণ করলে পানির উপস্থিতিতে তখন ক্যাটায়ন ভেঙে স্বাভাবিক NH2 অবস্থা প্রাপ্ত হয় আর নাইট্রো মূলকটি মেটা অবস্থানে রয়ে যায়। এটা হচ্ছে মেটা নাইট্রো অ্যানিলিন। কিন্তু আমরা যদি দেখি যে অন্য বিক্রিয়ার সময়, অন্য বিক্রিয়া মানে এখানে নাইট্রিক অ্যাসিড না দিয়ে আমরা যদি হ্যালোজেন যুক্ত করি তাহলে স্বাভাবিকভাবে অর্থোক্লোরো অ্যানিলিন এবং প্যারাক্লোরো অ্যানিলিন তৈরি করবে। শুধুমাত্র নাইট্রেশনের সময় এই ভিন্নতা দেখা যায়। এই হচ্ছে এটার বিষয়, এটা আমরা বুঝতে পারলাম। কিছু বেনজিন জাতক প্রস্তুতি এবং তাদের কিছু বিক্রিয়া। কিছু বেনজিন জাতকের মধ্যে আমাদের এখানে গুরুত্বপূর্ণ হিসাবে যেগুলা করতে হবে সেটা হচ্ছে ক্লোরোবেনজিন, অর্থাৎ ক্লোরোবেনজিন, বেনজিন থেকে ক্লোরোবেনজিন বানানো, দেন ক্লোরোবেনজিনের কিছু বিক্রিয়া। এরপরে আমাদেরকে একটু শিখে রাখতে হবে টলুইন বা মিথাইল বেনজিন, টলুইন বা মিথাইল বেনজিন প্রস্তুতি এবং এর কিছু বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া। এরপরে হচ্ছে ফেনল বা হাইড্রোক্সি বেনজিন, ফেনল বা হাইড্রোক্সি বেনজিন, এটার প্রস্তুতি এবং এর কিছু বিক্রিয়া। সবশেষে যেটা বললাম অ্যানিলিন, অ্যানিলিনের প্রস্তুতি এবং এর কিছু বিক্রিয়া। এই চারটা অধিক গুরুত্বপূর্ণ। আরো কয়েকটা আছে যেগুলা হয়তো অপেক্ষাকৃত একটু কম গুরুত্ব দেওয়া যেতে পারে, যেমন বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড, বেনজোইক অ্যাসিড, বেনজালডিহাইড, নাইট্রোবেনজিন, এইগুলা উপরের চারটা চাইতে অপেক্ষাকৃত একটি কম গুরুত্বপূর্ণ। অ্যানিলিন থেকে একটা চমৎকার যৌগ তৈরি হয়, অ্যানিলিন থেকে তৈরি হয়, এটা সরাসরি বেনজিন থেকে না, অ্যানিলিন হয়ে হয়। এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, N2Cl। এই যৌগটা জৈব সংশ্লেষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে পরবর্তীতে বিভিন্ন যৌগ বানানো যায়। এটা শুধু বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের রসায়ন সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা এই যৌগগুলোর প্রস্তুতি এবং এদের বিভিন্ন বৈশিষ্ট্যমূলক বিক্রিয়াগুলো আমরা রেডি করব। এই হচ্ছে মোটামুটি আমাদের বিগত ক্লাসগুলোর উপরে একটা রিভিউ ক্লাস হলো। এখন এই সম্পর্কে তোমরা একটা ভালো প্রস্তুতি নিবা এবং তোমরা তোমাদের হোমওয়ার্কটা রেডি করবা।